শুরু হচ্ছে অবজারভেন্টস রিডিংস। অবজারভেন্টস রিডিংসের আজকের পর্ব থেকে ধারাবাহিকভাবে আগামী কয়েকটি পর্বে আপনারা শুনবেন রাহুল সাংকৃত্যায়নের প্রবন্ধ গ্রন্থ রামরাজ্য ও মার্ক্সবাদ। রাহুল সাংকৃত্যায়ন ভারতীয় মনীষার এক বিস্ময়। 1893 খ্রিস্টাব্দে 9ই এপ্রিল তাঁর জন্ম হয় উত্তরপ্রদেশের আজমগড়ে। তাঁর প্রকৃত নাম কেদারনাথ পাণ্ডে। রাহুল সাংকৃত্যায়ন ছিলেন একজন পরিব্রাজক, দার্শনিক, সাহিত্যিক ও সমাজতাত্ত্বিক। ভারত ইতিহাসের নানান বিতর্কিত ভাষ্যের জন্য তিনি সমকালে এবং পরবর্তীকালে চর্চার কেন্দ্রে থেকেছেন। তার বিখ্যাত গ্রন্থ ভোলগা সে গঙ্গা, যার বাংলা অনুবাদ ভলগা থেকে গঙ্গা, তাকে পাঠক সমাজে বিশেষভাবে পরিচিত করেছে। তিব্বত ও শ্রীলঙ্কায় বৌদ্ধ দর্শন চর্চার প্রয়োজনে তার দুঃসাধ্য পরিভ্রমণ জ্ঞান চর্চার ক্ষেত্রে তার একনিষ্ঠতার সবথেকে বড় প্রমাণ। প্রায় 30টিরও বেশি ভাষায় তার দক্ষতা রাহুল সাংকৃত্যায়নের জ্ঞান চর্চার পরিধিকে বিরাট ব্যাপ্তি এনে দিয়েছে। ভারত সরকার তাকে সাহিত্য একাডেমি ও পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছে। 1963 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল রাহুল সাংকৃত্যায়ন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রয়াত হন। রাহুল সাংকৃত্যায়নের জন্ম এবং প্রয়াণ দিবসকে স্মরণে রেখে অবজারভেন্টস রিডিংসের এবারের নিবেদন প্রবন্ধ গ্রন্থ রামরাজ্য ও মার্ক্সবাদ। এটি পাঠ করছেন বৈকল্পিকের অন্যতম সম্পাদক সুমিত কান্তি ঘোষ। শুরু হচ্ছে রামরাজ্য ও মার্ক্সবাদ। আজ প্রথম পর্ব। রাহুল সাংকৃত্যায়নের হিন্দি গ্রন্থ রামরাজ্য और মার্ক্সবাদ এর বাংলা অনুবাদ রামরাজ্য ও মার্ক্সবাদ থেকে পড়ছি ঋষি করুপাত্রীর ঋষিত্ব এবং রামরাজ্যবাদ। অনুবাদ করেছেন জ্যোতির্ময় মুখোপাধ্যায় এবং মলয় চট্টোপাধ্যায়। ঋষি করুপাত্রীর ঋষিত্ব। করুপাত্রী মহারাজ ঋতম্ভরা প্রজ্ঞা অর্থাৎ পরমেশ্বরীর জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ প্রমাণ মনে করেন, যার উপরে ভিত্তি করেই পৌরাণিক মুনি ঋষিরা একই সঙ্গে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে চোখের সামনে দেখে রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি গ্রন্থ লিখেছেন। ঐশ্বরিক জ্ঞান ভিন্ন অন্য যে কোনো জ্ঞানই নাকি ভ্রান্ত জ্ঞান, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি তাঁর এই গ্রন্থটি রচনা করেছেন। এটাকে একজন ঋষির ঋষিত্ব বিবেচনা করা উচিত। ক্ষয়িষ্ণুতার যুগ। মহারাজ করুপাত্রী শাস্ত্রের মহিমা কীর্তন করতে গিয়ে বলছেন ইনভার্টেড কমা, সে যুগের ঋষিদের জ্ঞান আজকের যুগের চেয়ে অনেক বেশি পরিব্যাপ্ত ছিল। তাদের সন্নিকৃষ্ট, বিপ্রকৃষ্ট, ইহলোক, পরলোক, অস্ত্রশস্ত্র, বিমান ইত্যাদি বিষয়ে যে জ্ঞান ছিল, আজকের বস্তুবাদী বৈজ্ঞানিকেরা সেই স্তরে উন্নীত হতে সক্ষম হননি। ইনভার্টেড কমা শেষ। ইনভার্টেড কমা শুরু। শাস্ত্রীয় দৃষ্টিতে বিচার করলে এ যুগে বিকাশ অপেক্ষা ক্ষয়ের পালাই ভারী বলে দেখা যায়। ইনভার্টেড কমা শেষ। আবার ইনভার্টেড কমা শুরু। পুরাতাত্ত্বিক অনুসন্ধানেও একথা প্রমাণিত হয়নি যে জ্ঞানের বিকাশ ঘটেছে। ইনভার্টেড কমা শেষ। আবার ইনভার্টেড কমা। দিল্লির লৌহ স্তম্ভ ভারতেই নির্মিত হয়েছিল, কিন্তু ও ধরনের স্তম্ভ
আজও কি ইউরোপ বানাতে পারে? ইনভার্টেড কমা শেষ। করপাত্রী মহাশয় তাঁর পূর্বজ পরশুরামের মতোই উগ্ররূপ ধারণ করে আছেন। তাই তার সামনে বর্তমানকালের বিজ্ঞানের সমস্ত জারিজুরি ব্যর্থ। ভূবিদ্যা, পুরাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র সবই ঐশ্বরিক জ্ঞানের কাছে তুচ্ছ। তিনি বলছেন, ইনভার্টেড কমা শুরু, পূর্বজদের বুদ্ধিবৃত্তির তুলনায় বর্তমানের বুদ্ধিবৃত্তি অনেক নিম্নমানের। ইনভার্টেড কমা শেষ। অতএব আমাদের পূর্বপুরুষেরা ইনভার্টেড কমার মধ্যে অস্ত্রশস্ত্র বিমানাদি তৈরির প্রকৌশলে আজকের চেয়ে যে অনেক এগিয়ে থাকবে তাতে আশ্চর্যের কি? তারা মাত্র 1.5 টন ওজনের স্পুটনিক আকাশে উৎক্ষেপণ করে বড়াই করত না। বিশ্বামিত্র তো মহাকাশে আরেকটা পৃথিবী স্থাপন করতে ব্রতী হয়েছিলেন। মহারাজ মনে করেন শুধুমাত্র বুদ্ধিতেই নয়, আকৃতিতেও প্রাচীন আমলের মানুষ এবং অন্যান্য প্রাণী আজকের প্রাণীদের চেয়ে বৃহত্তর ছিল। ইনভার্টেড কমা শুরু, পশু এবং মানুষের মধ্যে যে ধরনের বুদ্ধি, বল, পরাক্রম বা আকৃতি সহস্র বৎসর আগে ছিল, বর্তমানে তার পরিমাণ অনেক কম। প্রাচীন যুগের মানুষের অস্থিপঞ্জর এবং তরবারি, ভল্ল আদি এর সাক্ষী। ইনভার্টেড কমা শেষ। অবশ্য করপাত্রী মহারাজ বর্ণিত বিশালাকার অস্থিপঞ্জরের সন্ধান বৈজ্ঞানিকেরা কোথাও পাননি, যাদের গুম্ফ বিস্তৃত ছিল কয়েক যোজন। মনে হয় কোনো গল্পকথায় আস্থা রেখে তিনি বলছেন, ইনভার্টেড কমার মধ্যে, নেভাদায় মেজর জন টি রিড এক ব্যক্তির পদচিহ্ন এবং একটি সুনির্মিত পাদুকার তলদেশের সন্ধান পেয়েছেন, যা প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে 50 লক্ষ বছরের প্রাচীন। ইনভার্টেড কমা শেষ। মহারাজ অবশ্য আমাদের কষ্ট করে জানাননি যে ওই 50 লক্ষ বছরের প্রাচীন পাদুকার তলটি কহাত লম্বা ছিল। ঋষিরা সবই করতে সক্ষম ছিলেন, সমস্ত কেরামতিই ছিল তাদের করায়ত্ত, কারণ ইনভার্টেড কমা ঋষিনাং পুনরাদ্যানাং বাচম থেহিনুধাবতি, অর্থাৎ আদি ঋষিরা যেমনটি বলেন, ঘটনা তাকে অনুবর্তন করে মাত্র। অতএব তারা যদি ঘটকে পট বলেন, তাহলে ঘটকে পটে পরিবর্তিত হতেই হবে। তাহলে আবিষ্কার ইত্যাদির কি প্রয়োজন? কারণ তারা অর্থাৎ ঋষিরা যদি বাতাসকে আদেশ করতেন, এই মুহূর্তে বিমানে পরিণত হও, তাহলে বাতাস সেই মুহূর্তে বিমানে রূপান্তরিত হতে বাধ্য ছিল। তারপর সেই বিমান যাত্রায় কোনো খরচাও ছিল না। করপাত্রী মহারাজের ভক্তদেরও ওরকম বিমান এখন থাকলে খরচ করে গুরুদেবের জন্য টিকিট কাটতে হতো না, কারণ কোনো এক সময়ে পাত্র উপলব্ধি না থাকায় তিনি করতলে ভিক্ষা গ্রহণ করতেন, যার জন্য মহারাজের নাম করপাত্রী। সেই তিনি এখন সময় বাঁচাবার জন্য বিমান ভ্রমণেই বেশি আগ্রহী। যেভাবে বর্তমানে বিশ্ব জনমত পরমাণু বোমা এবং হাইড্রোজেন বোমার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এর পরীক্ষা বন্ধের দাবি উঠছে, এগুলোর সঞ্চিত ভাণ্ডারকে নষ্ট করে ফেলার কথা উঠছে, সেরকমই জনকল্যাণের স্বার্থে ঋষিরাও প্রাচীন আমলের যন্ত্র সম্বন্ধে বলেছেন, ইনভার্টেড কমা শুরু, কলকারখানার বিকাশ ব্যতিরেকেই প্রাচীন ভারতে আধ্যাত্মিক, ধার্মিক এবং সামাজিক বিকাশ এক উচ্চতম পর্যায়ে পৌঁছেছিল। যদিও নানা ধরনের মহাযন্ত্রের বিকাশ সে যুগেও হয়েছিল, কিন্তু তার অশুভ পরিণামের কথা ভেবে সেগুলিকে অনর্থ বিধান দিয়ে সেগুলোর উপর নানা প্রতিবন্ধকতা আরোপ করা হয়। তথাপি বিশেষ ধরনের অস্ত্রশস্ত্র, বিমান, রথ এবং শিল্পকলার বিকাশ ইত্যাদি বিশ্বকর্মাদের দ্বারা ঘটতেই থাকত। ইনভার্টেড কমা শেষ। মহাযন্ত্রের উপর প্রতিবন্ধকতা আরোপিত হয়েছিল এমন তথ্য যদি শাস্ত্রের আদ্যোপান্ত খুঁজেও না পাওয়া যায়, তাহলে মহারাজের
সন্তুষ্টির জন্য ধরে নিতে হবে যে সেরকম শাস্ত্র কোনো কারণে বর্তমানে লুপ্ত হয়েছে এবং একমাত্র করপাত্রী মহারাজের ঐশ্বরিক জ্ঞানই এর সন্ধান রাখে। এ না হলে তার ঐশ্বরিক প্রজ্ঞার বিশেষত্ব কি? প্রকৃত ইতিহাস। করপাত্রী মহারাজের মতে ইনভার্টেড কমার মধ্যে প্রস্তর ইত্যাদি যুগের ধারণাই ভিত্তিহীন, ইনভার্টেড কমার শেষ। কিন্তু ধরিত্রী মা তো আর মিথ্যে বলেন না। তিনি তার ক্রোড়ে লুকোনো প্রমাণ সারা বিশ্বের সমক্ষে উদ্ঘাটিত করে দিয়েছেন এবং সেই প্রমাণের সত্যতা বিশ্বের বিদ্বজনেরা মেনেও নিয়েছেন। সে সমস্তই ভিত্তিহীন আর মুখমস্তিতি বক্তব্য, অর্থাৎ মুখের কথাই সত্য, অনুসরণকারীদের কল্পনাই সত্য। আর শোনা যাক, ইনভার্টেড কমা শুরু, অনেক শিলালিপি তো একেবারেই কাল্পনিক। আবার ইনভার্টেড কমা শুরু, প্রায়শই ইতিহাস লেখা হচ্ছে দুরভিসন্ধিমূলক এবং ভ্রান্তিপূর্ণ মনোভাব থেকে। কতগুলো মুদ্রা আর ভগ্নস্তূপের উপর ভিত্তি করে কল্পনার প্রাসাদ রচনা করা হচ্ছে। ঐশ্বরিক প্রজ্ঞার অধিকারী ঋষিদের রচিত ইতিহাসই একমাত্র প্রামাণ্য ইতিহাস। এই ঋষিরা সমাধির মাধ্যমে সমস্ত ঘটনার প্রতিচ্ছবি দেখতে পেতেন। ইনভার্টেড কমা শেষ। ভগ্নস্তূপ, মুদ্রা আর শিলালিপি থেকে কত সহজেই না রেহাই পাওয়া গেল। তার সঙ্গে সঙ্গে ইতিহাসের প্রকৃত জ্ঞান লাভের পথটিকে কত সরল করে দেওয়া হলো। আমাদের দেশের ইতিহাসবিদগণ, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সকলেরই সব ছেড়ে ছুড়ে মহারাজের শরণ নেওয়া উচিত। মহারাজের ঐশ্বরিক জ্ঞানের এক বিন্দুও যদি তারা পেয়ে যান, তাহলে তাদের জীবন ধন্য হয়ে যাবে। অবশ্য চিন্তিত হবার প্রয়োজন কি, যখন হাতের কাছে পথপ্রদর্শক হিসেবে করপাত্রী মহারাজের এই অলৌকিক গ্রন্থখানাই মজুদ আছে। ইনভার্টেড কমার শুরু, অপৌরুষেয় বচন, বেদ নিজেই স্বতঃসিদ্ধ প্রমাণ। ধর্ম, ব্রহ্ম ইত্যাদি বেদ, অন্যান্য শাস্ত্রগ্রন্থ স্বয়ংই প্রমাণ। ইনভার্টেড কমা শেষ। আবার ইনভার্টেড কমা শুরু, রামায়ণ, মহাভারত ইত্যাদি প্রাচীন ইতিহাসের রচয়িতা বাল্মীকি, ব্যাস ইত্যাদি অনুমান, সংবাদদাতার তার বার্তা, চিঠিপত্র ইত্যাদির সাহায্যে ইতিহাস রচনা করেননি। তারা ধ্যান, সমাধি ইত্যাদির মাধ্যমে ঐশ্বরিক জ্ঞান লাভ করেছিলেন, যার প্রভাবে সমস্ত ঘটনাই তারা প্রত্যক্ষরূপে দেখেছিলেন এবং সেই মতো ইতিহাস লিখেছেন। ইনভার্টেড কমা শেষ। আবার ইনভার্টেড কমা শুরু, আধ্যাত্মবাদীদের বিশ্ব এবং তার ইতিহাস মাত্র কয়েক হাজার বছরের মধ্যে সীমিত নয়, বস্তুত এই ইতিহাস কোটি কোটি বছরের। ইনভার্টেড কমা শেষ। ভোজ চরিত ব্র্যাকেটের মধ্যে। আবার অন্যদিকে সমরাঙ্গন সূত্রাধার ইনভার্টেড কমা মধ্যে অনুসারে রাজ্যধর তক্ষ নামে জনৈক ছুতার এমন একটি বায়ুযান তৈরি করেছিলেন যে সেটি একটিমাত্র কিলকের আঘাতেই 800 যোজন যেতে সক্ষম ছিল। রামায়ণ মহাভারতে বর্ণিত পুষ্পক রথ আধুনিক সমস্ত বিমানের চেয়ে বড়, কলাকৌশল সমন্বিত, দ্রুতগামী এবং নিরাপদ ছিল। ব্রহ্মাস্ত্র, পাশুপত অস্ত্র ইত্যাদির সম্মুখীন হবার সাধ্য বর্তমানের হাইড্রোজেন বোমার চেয়ে কোটি কোটি গুণ বেশি বিধ্বংসী মারণাস্ত্রেরও ছিল না। ইনভার্টেড কমা শেষ। তিনি আবারও বলছেন, আবার ইনভার্টেড কমা, রামায়ণ মহাভারত রচিত হয়েছে সমাধি, ধ্যান ইত্যাদির দ্বারা প্রাপ্ত ঐশ্বরিক জ্ঞানের প্রয়োগে। টেলিগ্রাম, টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রাপ্ত তথ্য দ্বারা রচনা হয়নি। তেমনি এ রচনার ভিত্তি কোনো ভগ্ন মূর্তি, শিলালিপি, স্তম্ভ বা কোনো মুদ্রা নয়। মূর্তি, শিলালিপি কিংবা মুদ্রার উপর ভিত্তি করে রচিত ইতিহাস যে প্রকৃতপক্ষে কত পলকা, ভঙ্গুর, তাও আমরা জানতে পারছি করপাত্রী মহারাজের নিম্নোক্ত বক্তব্য থেকে। ইনভার্টেড কমা শুরু, রামায়ণ মহাভারতই পৃথিবীর প্রাচীনতম ইতিহাস, যার অনেক প্রমাণ
মহেঞ্জোদারো এবং হরপ্পার ভূগর্ভের বস্তুগুলোর মাধ্যমে পাওয়া গেছে। ওই সব প্রাচীন ইতিহাস এবং অপৌরুষেয় বেদ ইত্যাদি শাস্ত্রগ্রন্থ থেকে এটাও প্রমাণিত যে শুধুমাত্র মনুষ্য সমাজেই নয়, দেবতা, পশু, বৃক্ষ প্রভৃতির মধ্যেও ব্রাহ্মণ ইত্যাদির বর্ণভেদ সৃষ্টির চেষ্টা আদিকাল থেকেই চলে আসছে। মহেঞ্জোদারো এবং হরপ্পার ভূগর্ভ থেকে রামায়ণ এবং মহাভারতের ইতিহাস হবার প্রমাণস্বরূপ কী কী বস্তু পাওয়া গিয়েছে সে সম্বন্ধে অবশ্য মহারাজ নীরব। আমাদের ইতিহাসবিদদের অজ্ঞতা তার কথায় আরও স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন, ইনভার্টেড কমা শুরু, বর্তমান সৃষ্টির ইতিহাস কোটি কোটি বছরের, ইনভার্টেড কমা শেষ, আবার ইনভার্টেড কমার মধ্যে, বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণে কোটি কোটি বছরের অগণিত যুগের কল্পের এবং বিভিন্ন সৃষ্টির ইতিহাস বর্তমান, ইনভার্টেড কমা শেষ। দেখা যাচ্ছে এ শুধু বস্তু আর মানুষের ইতিহাস ব্যাখ্যা করেই থেমে নেই, আর্য ইতিহাসের প্রয়োজন তো এর চেয়েও বেশি, ইনভার্টেড কমা, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ইতিহাস প্রকৃতপক্ষে ঈশ্বর তত্ত্ব প্রচারের ইতিহাস। একমাত্র ঈশ্বরবাদীরাই বড় বড় পুরুষার্থ কর্ম সম্পাদন করতে সক্ষম হয়েছে। সমুদ্রে যোজনব্যাপী সেতু ঈশ্বরবাদীরাই নির্মাণ করেছে অখণ্ড ভূমণ্ডলে সাম্রাজ্য বিস্তার, পুষ্পক রথের মতো বায়ুযান নির্মাণ, হাইড্রোজেন বোমার চেয়ে কোটিগুণ শক্তিশালী মারণাস্ত্র, ব্রহ্মাস্ত্র, পাশুপত অস্ত্র ঈশ্বরবাদীরাই নির্মাণ করেছে। মানুষ ব্যতীত অন্যান্য দিব্য শক্তির ব্র্যাকেটের মধ্যে দেবতা, ভূত, প্রেত সঙ্গে যোগাযোগ স্থাপনে ঈশ্বরবাদীরাই সমর্থ হয়েছে, ইনভার্টেড কমা শেষ, আবার ইনভার্টেড কমার মধ্যে, পরলোক বিদ্যায় পারদর্শী ব্যক্তি দৃষ্টিতে প্রেততত্ত্ব এক সিদ্ধ বিষয়, ইনভার্টেড কমা শেষ। কোটি হাইড্রোজেন বোমার শক্তি নিহিত ছিল একটি ব্রহ্মাস্ত্রের মধ্যে, ওর একটা ছাড়লেই তো আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হতো, ওর একটা ছাড়লেই তো আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হতো। ওই ভয়ঙ্কর মারণাস্ত্রের নিয়ন্ত্রণ ক্ষমতা বোধ হয় ঋষিরা তপ প্রভাবে নিষ্ক্রিয় করে রেখেছিলেন। সমস্ত ভাষার জননী সংস্কৃত, ইনভার্টেড কমা, সংস্কৃতই বিশ্বের প্রাচীনতম ভাষা, এটা প্রমাণিত, ইনভার্টেড কমা শেষ, আবার ইনভার্টেড কমা, যখন সংস্কৃতের চেয়ে প্রাচীন ভাষা এবং বেদের চেয়ে প্রাচীন গ্রন্থ বিরল এবং এর প্রাচীনতা তর্কাতীত, অতএব মনু ইত্যাদির সঙ্গে সহমত হয়ে সংস্কৃতকেই অনাদি ভাষা বলে স্বীকার করে নেওয়াই যুক্তিযুক্ত, ইনভার্টেড কমা শেষ, ইনভার্টেড কমা, সংস্কৃতই আদিম ভাষা, অন্যান্য সমস্ত ভাষায় এর অপভ্রংশ, আর্য, সেমিটিক ইত্যাদি প্রাচীন ভাষাও এই একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যখন সৃষ্টির মূল একজন, তখন আদি জ্ঞান এবং আদি ভাষার একটাই রূপ হওয়া উচিত, ইনভার্টেড কমা শেষ। মহারাজ বেদের মহিমা আর তার ভাষার গৌরব গাথা কত সহজেই না আমাদের বুঝিয়ে দিয়েছেন। সে তুলনায় আজকের ভাষাতাত্ত্বিকেরা নিছক অন্ধকারে হাত পা ছুটছেন। আসলে এদের মধ্যে ঐশ্বরিক জ্ঞানের একান্ত অভাব রয়েছে। প্রথম মানুষের সৃষ্টি হয় ভারতবর্ষে। বেদভূমি ভারত বিশ্বে যে অতুলনীয়, মহারাজ আরও চমৎকার করে বলেছেন, ইনভার্টেড কমা, সপ্তদ্বীপের সমাহারে গড়া মেদিনী, যার মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ, আবার জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষই শ্রেষ্ঠতম। এখানেই সমস্ত রঙের মানুষই দেখতে পাওয়া যায়। অতএব এখানেই মানুষের সৃষ্টি হয়েছে, ইনভার্টেড কমা শেষ, আবার ইনভার্টেড কমার মধ্যে, হিমালয়ের মানস নামক জায়গায় মানুষের প্রথম আবির্ভাব ঘটে, সেই জন্যই মানস নাম জায়গাটির।
এশিয়ার অন্তর্গত ভারতেই প্রথম মানুষের সৃষ্টি হয়, এটা সিদ্ধান্তরূপে গৃহীত হয়েছে। বৈবস্বত মনুর আবির্ভাব 2013 সম্বৎসর 12,05,33,030 বছর আগে হয়েছিল, যদিও সৃষ্টির প্রারম্ভ তারও বহু আগে। অতএব ধরে নেওয়া যেতে পারে সৃষ্টির শুরু 195,98,85,57 বছর আগে, ইনভার্টেড কমা শেষ। মহারাজের অবশ্য জানা নেই জম্বুদ্বীপের ধারণা সম্বলিত ভূগোল বর্তমানে ভুল প্রমাণিত হওয়ায় বাতিল হয়েছে। সেকালে ঋষিরা ঐশ্বরিক প্রজ্ঞার সাহায্যে যে ভৌগোলিক জ্ঞান আয়ত্ত করেছিলেন এবং উত্তরকালের জন্য রেখে গেছেন, সেই অনুসারে পৃথিবীর মধ্যভাগে সুমেরু পর্বতের অবস্থান, যার উচ্চতা কয়েক যোজন, এবং এই পর্বত পরীক্ষার মতো চতুর্দিক সমুদ্র বেষ্টিত। সমুদ্র ও পর্বত মেখলার আরম্ভ ওই পরীক্ষার কিনারা থেকে। এর মধ্যে সপ্তম সমুদ্র হল লবণ সমুদ্র। উত্তরে অর্থাৎ সুমেরু পর্বতের উত্তরে উত্তর কুরুদ্বীপ, দক্ষিণে জম্বুদ্বীপ, পূর্বে বিদেহ এবং পশ্চিমে অবর গোদানীয়, এই 4টি দ্বীপ বর্তমান। পরবর্তীকালের জ্যোতিষীরাও এই ভৌগোলিক জ্ঞানের ভ্রান্তি বুঝতে পেরে পৃথিবীকে সপ্ত দ্বীপার পরিবর্তে চতুর্দ্বীপা ভাবতে শুরু করে। জানি না মহারাজ ঋষিদের ভূগোল অনুসারে মানস স্থানটিকে নির্ধারণ করেছেন নাকি বর্তমানের মানস সরোবরের অবস্থান জেনে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানস সরোবর আমাদের দেশে অবস্থিত নয়, চীনের অন্তর্গত তিব্বত অঞ্চলে। আফসোস, প্রথম মানুষ সৃষ্টি হবার স্থানের গৌরব আমাদের বরাতে জুটল না। মার্ক্সবাদী চীন বাজিমাত করে ফেলল। তাহলে ভারতেই প্রথম মানুষ সৃষ্টি হয় একথা প্রমাণিত, ইনভার্টেড কমা, এই মহান উক্তিটি মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। ভোজন ইত্যাদি থেকে গাত্রবর্ণের ভেদাভেদ। আহারের উপর ব্রাহ্মণদের অগাধ আস্থা চিরকালই। করপাত্রী মহারাজের জন্মও সেই ভোজনপটুদের বংশে। ইউরোপের অধিবাসীদের গায়ের রং সাদা, ওখানে কৃষ্ণবর্ণের মানুষের সংখ্যা খুবই সামান্য। জাপানে অধিকাংশ লোকের গায়ের রং হলুদ, সেখানে আবার কালো কিংবা শ্যামল বরণ কাউকে দেখা যায় না। ওখানে গিয়ে কেউ যদি বলে যে গর্ভবতী মা শাকাহার করলে তার সন্তান কালো রঙের হবে, তাহলে ওখানকার লোক এটাকে পাগলের প্রলাপ বলে মনে করবে। কিন্তু আমাদের দেশের ঋষিরা এই বিধানই তাদের শাস্ত্রে দিয়েছেন এবং খুবই দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যে ভোজনের তারতম্য অনুসারেই সন্তানের গায়ের রং নির্ণীত হয়। সেই সমস্ত ত্রিকালজ্ঞ ঋষিদের বর্তমান প্রতিনিধি বলছেন, ইনভার্টেড কমা শুরু, বৃহদারণ্যকে সুস্পষ্টভাবেই পাওয়া যায়। কেউ যদি কামনা করে যে তার পুত্র গৌরবর্ণের এবং এক বেদে পারদর্শী হোক, তাহলে তাকে বিধানানুসারে ঘি মিশ্রিত ক্ষীর আহার করতে হবে। যার বাসনা পুত্রের গায়ের রং হোক কপিল কিংবা পিঙ্গল এবং তার 2 বেদের জ্ঞান অর্জিত হোক, তাহলে সেই মায়ের জন্য ঘি মিশ্রিত দধিভক্ষণের বিধান শাস্ত্রসম্মত। এভাবেই শ্যামবর্ণ লোহিতাক্ষ এবং ত্রিবেদজ্ঞানী পুত্র কামনা করে যে জননী, তার জন্য একই ধরনের একটি আহারের বিধান দেওয়া আছে। তৎকালীন লৌকিক এবং শাস্ত্রীয় ক্রিয়াকর্মের দ্বারা রংরূপের যে পরিবর্তন ঘটে, এর মধ্যে তথাকথিত বিবর্তনবাদের কোনো প্রসঙ্গই নেই। রাজা দশরথের পুত্রদের মধ্যে রাম এবং ভারত ছিলেন শ্যামবর্ণ এবং লক্ষ্মণ ও শত্রুঘ্ন ছিলেন গৌরবর্ণ। বাসুদেবের পুত্রদের মধ্যেও বলরাম গৌর আর কৃষ্ণ শ্যামল। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রভৃতি কৃষ্ণপুত্ররা ছিলেন শ্যামল বরণ। ব্যাস, শুক্র ইত্যাদির গাত্রবর্ণ শ্যামল। অতএব একথা বলা যায় না যে সমস্ত আর্যরাই গৌরবর্ণের ছিলেন, ইনভার্টেড কমা শেষ। ভারতে প্রাচীনকাল থেকেই কৃষ্ণবর্ণের নিষাদ বা অস্ট্রিক, পীতাভ বর্ণের মঙ্গোলিয়ান
কিরাত বা মনসুমের, তাম্রবর্ণের প্রাচীন সিন্ধুবাসীগণ বা দ্রাবিড় আর গৌড়বর্ণের আর্য খস, এই 4 জাতির মিশ্রণ ঘটেছে এবং তারই ফলে আমাদের মধ্যে বর্ণের বিভিন্নতা দেখা যায়। অবশ্য এ সমস্ত তথ্য ঐশ্বরিক প্রজ্ঞার অধিকারী শ্রী করপাত্রী মহারাজের মতে অপ্রমাণিত। ইনভার্টেড কমার মধ্যে কালো রঙের ব্রাহ্মণ এবং ফর্সা রঙের চামার অসম্ভব এবং অনুচিত বলে বিবেচিত হতো। সেই জন্যই করপাত্রী মহারাজ এই সমস্যার সমাধান করেছেন তার নিজস্ব ঢঙে। ইনভার্টেড কমা সমস্ত আর্যই গৌরবর্ণের অধিকারী ছিলেন একথা বলা যায়। ইনভার্টেড কমা শেষ। নিষাদ রক্তের সংমিশ্রণে যে লক্ষ লক্ষ কৃষ্ণবর্ণের ব্রাহ্মণদের দেখা মেলে, পাঞ্জাব থেকে যেমন যত পূর্ব ও দক্ষিণে অগ্রসর হওয়া যায় এই সংখ্যাটাও তদনুপাতে বৃদ্ধি পেতে থাকে। তবে মহারাজের ভোজন প্রক্রিয়ার ওপরেই সর্বাধিক আস্থা এবং সেটা সেকালে ঋষিদের চেয়ে কোনো অংশেই কম নয়। উনি আরও নানা ধরনের ভোজন প্রক্রিয়ার কথা আমাদের জানিয়েছেন, যার ফলাফল নাকি অব্যর্থ। বৃহদারণ্যক উদ্ধৃত করে তিনি বলছেন, ইনভার্টেড কমা, য ইচ্ছেত পত্র মে পণ্ডিত বিগীত সমিতি গম শ্রুষিতং বাচং ভাষিতা জায়েত সর্বান বেদাম অনুব্রবীত সর্বমায়ুরিয়াদিতি মাংসদনং পায়োয়িত্তা সর্পিস্মস্তং অস্মন্নিয়তাম ঈশ্বর জনয়িত বা ঐক্যেন বায়স্যমেন বা। ইনভার্টেড কমা শেষ। অর্থ, যদি কেউ ইচ্ছা করে যে আমার পুত্র পণ্ডিত সামাজিক প্রতিষ্ঠাশালী হোক, যাহার বাগ্মী শ্রুতিমধুর, সকলে শুনিতে আগ্রহী, সে সম্পূর্ণ বেদ জ্ঞানের অধিকারী, দীর্ঘায়ু, সেক্ষেত্রে মাতার উচিত ঘৃতপক্ষ বৃষ কিংবা গাভী মাংস সেবন করা। কোনো সন্দেহের অবকাশ নেই। আর সেজন্যই শঙ্করাচার্য তার টিকাভাষ্যে বলছেন, মাংসদনং মাংস মিশ্র মেদনম তস্মাংসনীয়মার্থ মাহ অক্ষয়ন বা মাংসেন উক্ষাসেচনামর্থ পুঙ্গবস্তীয়দনং মাংসাম ঋষভস্ত তং পধিকায় বা তদি মার্জভং মাংসম। অর্থাৎ মাংস সদা সদ্য যৌবন প্রাপ্ত কিংবা তদপেক্ষা কিঞ্চিদধিক বয়সের বৃষের হওয়াই শ্রেয়। গোমাংসের প্রতি আজ যতই অনীহা থাক না কেন, প্রাচীনকালে এর প্রতি মানুষের অনুকূল মনোভাবই ছিল। ইনভার্টেড কমা শেষ। ব্র্যাকেটের মধ্যে লেখকের গ্রন্থ ঋগ্বেদী কার্য, পৃষ্ঠা 42, ব্র্যাকেট শেষ। আশা করা যায় করপাত্রী মহারাজ তাঁর গুরু শঙ্করাচার্যের বিরোধিতা করবেন না। রঙের পার্থক্য সম্পর্কে করপাত্রী মহারাজের আরও বক্তব্য এই যে, ইহা ভোজন ব্যতিরেকে জলবায়ু এবং কর্মফলের ওপরও নির্ভরশীল। ইউরোপে নিশ্চয়ই এই পার্থক্য প্রতি ঘরে ঘরে দেখা যাবে, কারণ সকলের কর্মফল একই রকম নয়। ইনভার্টেড কমা শুরু। রূপ, রং, মনের ওপর বাহ্য পরিস্থিতির প্রভাব অবশ্যই পড়ে। মৈথিল, পাঞ্জাবি এবং দ্রাবিড়দের ওপরে দেশ এবং জলবায়ুর প্রভাব নিশ্চয়ই আছে। কর্মানুসারেই রূপ, রং, সৌন্দর্য, বুদ্ধি ইত্যাদির প্রাপ্তি হয়। ইনভার্টেড কমা শেষ। ঋষিদের দিব্য দৃষ্টি। ঋষিদের দিব্য শক্তির ওপরে করপাত্রী মহারাজের অখণ্ড বিশ্বাস। কলিযুগের প্রভাবে যদি সেই দিব্য শক্তিতে কিঞ্চিত ঘাটতি দেখা যায়, তাহলে সেটা ঘটছে শাস্ত্রানুসারেই। মহারাজের অনিচ্ছা সত্ত্বেও দিব্য শক্তির সামনে নানা ধরনের বাধা আসছে।
যার একটি উদাহরণ কাশী বিশ্বনাথ মন্দিরে শূদ্রেরা দলে দলে ঢুকে পড়ল। বিশ্বনাথের মাথায় গঙ্গা জল ঢালার সময় হাত দিয়ে পিণ্ড ছুঁয়ে সে হাত তার মাথায় ঠেকালো। তবু কিন্তু ধরণী দ্বিধা হলো না। এটাই আশ্চর্যের। করপাত্রী মহারাজ অবশ্য এরপর ঘোষণা করে দিয়েছেন যে শূদ্র স্পর্শদোষ ঘটায় বিশ্বনাথের মাহাত্ম্য নষ্ট হয়ে গেছে। অতঃপর মহারাজ বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি একটি নতুন বিশ্বনাথ মন্দিরের স্থাপনা করেছেন। স্বর্ণছত্র মাথায় উজ্জ্বল বিশ্বনাথের শিবালয় নির্মাণ এখনও অসম্পূর্ণ আছে। সেজন্যই নতুন বিশ্বনাথ এখনও একটি ছোট চালাঘরেই অধিষ্ঠান করছেন। তবে শেঠ বণিকদের কৃপায় ওই আটচালারই বিশাল মন্দিরে রূপান্তরিত হওয়া এমন কিছু অসম্ভব ব্যাপার নয়। একটা প্রশ্ন উঠতে পারে যে ঋষিবচন যখন এতই অভ্রান্ত এবং স্বয়ং প্রকৃতিও তাকে অনুসরণ করে, তাহলে শেঠ বণিকদের প্রয়োজন কি? যদি ঋষি করপাত্রীর এই দৈব শক্তি না থাকে, তাহলে কি আমরা ধরে নেব যে সেই সব তথাকথিত দিব্যশক্তি কলিযুগের প্রভাবে লুপ্ত হয়ে গেছে? করপাত্রী মহারাজ একমাত্র পৌরাণিক ইতিহাসকেই সর্বৈব সত্য বলে বিশ্বাস করেন। ভূত প্রেত ইত্যাদির অস্তিত্ব যদি নাই থাকে, তাহলে মন্ত্রতন্ত্র জানা ব্রাহ্মণ বেচারাদের কি উপায় হবে? তাদের রুজি রোজগারের কি হবে? অতএব তিনি এ বিষয়েরও সমাধান বাতলে দিয়েছেন। প্রেতাত্মার কল্পনা শুধুমাত্র শাস্ত্রীয়ই নয় ইনভার্টেড কমা মধ্যে, উপরন্তু তার প্রত্যক্ষ চমৎকারিত্বের অনেক প্রমাণ আজও উপলব্ধ আছে। প্রেততত্ত্ববিদ্যার সাহায্যে অন্য লোকের অজানা গুপ্ত রহস্যের জ্ঞান পরলোকবাদীরা আমাদের দিয়ে থাকেন। ইনভার্টেড কমা শেষ, আবার ইনভার্টেড কমা শুরু। অনেক জায়গায় সকলের সামনে গৃহ প্রাঙ্গণে হঠাৎ দেখা যায় ইট পাথর অথবা অন্যান্য অপবিত্র বস্তুর বর্ষণ হচ্ছে। ঘরের জিনিসপত্র কাপড় বাসন ইত্যাদি অদৃশ্য হয়ে যাচ্ছে। আরও নানাবিধ রহস্যময় ঘটনা ঘটছে। পুলিশি অনুসন্ধানেও যার কিনারা পাওয়া যাচ্ছে না। পূজাপাঠ তন্ত্রমন্ত্র এসব কিছুর সত্যতা আছে। ঈশ্বর অবিশ্বাসী নাস্তিক এবং সাংখ্য দর্শনে বিশ্বাসীরাও তন্ত্রমন্ত্রগুণের কথা স্বীকার করেন। নিরীশ্বরবাদী বৌদ্ধ এবং জৈনদের মধ্যেও তন্ত্রমন্ত্রের চলন আছে। ইনভার্টেড কমা শেষ। আধুনিক বিজ্ঞান যেখানে মানুষের মন থেকে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূর করতে চেষ্টা চালাচ্ছে এবং তাতে অনেকাংশে সফলও হয়েছে, সে সমস্ত কুসংস্কার এবং অন্ধবিশ্বাস করপাত্রী মহারাজের অনুগ্রহে আবার মানুষের মনে জাঁকিয়ে বসার সুযোগ পাচ্ছে। মানুষ আবারও পথভ্রষ্ট হচ্ছে। যতক্ষণ না মানুষ অপৌরুষেও বেদের কাছে বিনা তর্কে মাথা নত করছে, ততক্ষণ পর্যন্ত কল্যাণের কোনো পথ খোলা নেই। মানুষের কল্যাণের একমাত্র ঠিকাদারগণ এ বইটি প্রকাশ করে আমাদের বড়ই উপকার করেছেন বলতে হবে। কথায় কথায় বেদের দোহাই দিয়ে থাকেন। এমন লোকের মধ্যে খুব কম লোকই আছেন যাদের সম্পূর্ণ বেদ পড়া আছে কিংবা বেদে বর্ণিত ব্রাহ্মণের দেখা পেয়েছেন। শুধুমাত্র পড়েছেন এমন লোকের সংখ্যাও হাতে গোনা যায়। সমস্ত শাস্ত্র পুরাণের উৎসই নাকি বেদ। যদি বেদে বর্ণিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যায়, তাহলে করপাত্রী মহারাজের মতো শ্রদ্ধালু ব্যক্তিরও শ্রদ্ধালোপ পেয়ে যেতে পারে। বেদে বর্ণিত আর্যরা অশ্বমাংস খেতেন। বৃষ বা গোমাংস তো তাদের ইন্দ্রিয়ের প্রিয় খাদ্য ছিল। তারপর আরও বিড়ম্বনার বিষয় যে বেদকে এত উচ্চাসন দেওয়া হচ্ছে এবং তার প্রবল সমর্থন পাওয়া যায় জৈমিনীর মীমাংসায়। করপাত্রী মহারাজও এ তত্ত্বের অনুমোদন করেন, অথচ জৈমিনী ছিলেন নিরীশ্বরবাদী। কপিলের সাংখ্যদর্শন নিরীশ্বরবাদী দর্শন। কণাদের বৈশেষিকে তন্ন করে খুঁজলেও ঈশ্বরের সন্ধান পাওয়া যায় না। দুটি মূল শাস্ত্রগ্রন্থের তিনটি নিরীশ্বরবাদী দর্শন প্রচার করছে। তথাপি করপাত্রী মহারাজের ঘোষণা, প্রাচীন ইতিহাস ঈশ্বরের অস্তিত্বকে সিদ্ধ করার ইতিহাস। বর্তমান বিশ্বেও যে ধর্ম অনুসরণকারীদের সংখ্যা সবচেয়ে বেশি,
তা হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মেও ঈশ্বরের কোনো ভূমিকা নেই। এশিয়া ইউরোপের একটা বিশাল ভূখণ্ড নিরীশ্বরবাদী কমিউনিস্টদের মার্ক্সবাদকে মেনে নিয়েছে। শাস্ত্রানুসারে কলিযুগ নাকি থাকবে 4,32,000 বছর পর্যন্ত। এর মধ্যে কেটেছে মাত্র 5,000 বছর। এতেই নাকি চারিদিক ঘোর অন্ধকারে ছেয়ে গেছে। এখন এই দুঃসময়ে তিনি কি পরিবর্তন আনতে পারলেন সেটাই দেখবার বিষয়। মার্ক্সবাদ ভারতের সত্য ইতিহাস অনুযায়ী কলিযুগের বলে বলশালী। এটা মেনে করপাত্রী মহারাজ নীরব থাকলেই ভালো করতেন। এখন পাথরে মাথা ঠুকে কী হবে, ইনভার্টেড কমার মধ্যে, তাই ঘটে যা রাম ইচ্ছে করেন, ইনভার্টেড কমার শেষ। তাহলে কলিযুগের এখানে উৎপাত তাও নিশ্চয়ই রামের ইচ্ছেতেই হচ্ছে। জয় হোক কলিযুগের, যে শূদ্র এবং দাসদের উদ্ধারে কোমর বেঁধে নেমে পড়েছে।